আপনাদের জন্য আজকের আমাদের বিশেষ নিবেদন কলিং বেল। গল্পটি রচয়িতা অর্পিতা ভৌমিক। গল্পটি আমরা সংগ্রহ করেছি ভূত ভুতুম ফেসবুক পেজে অভিষেক শিকদারের পোস্ট থেকে। বিশ্রীর শব্দে কলিং বেল বেজে উঠতেই গা ঘিন ঘিন করে উঠল আমার। দোকানদার বিক্রয়ের সময় খুব ইনিয়ে বিনিয়ে বলেছিল, স্যার নিয়ে যান, বড়ই শ্রুতিমধুর আওয়াজ, শুনলে এতই ভালো লাগবে যে আপনি চাইবেন প্রতিদিন আপনার বাসায় মানুষ আসুক আর কলিং বেল চাপুক। প্রথমত আমি চাই না আমার বাড়িতে খুব বেশি মানুষ আসুক। দ্বিতীয়ত কলিং বেলের আওয়াজ মোটেও শ্রুতিমধুর নয়। বেজে উঠলেই মনে হয় আশেপাশে কোথাও কর্কশ শব্দে কাক ডাকছে। আর সেই কাক যদি ডেকে ওঠে রাত 11টায়, তাহলে এত রাতে আমার কাছে কেউ আসার প্রশ্নই ওঠে না। বোধহয় পাশের বাড়ির কেউ ভুলে চলে এসেছে। কিন্তু আমি দরজা খুলছি না দেখে আরও একবার কলিং বেল বাজলো আগন্তুক। এবার আমার ভ্রু খানিকটা কুঁচকালো। একই সাথে বিরক্তি এবং কৌতূহল জাগছে। কৌতূহল জাগার কারণ, এত রাতে সাধারণত আমার কাছে কেউ আসে না। বিরক্তি জাগছে কারণ সবে মাত্র খাবার টেবিলে সব কিছু সাজিয়ে খাবার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মানুষজন সামনে থাকা আমার পছন্দ না। এই ফ্ল্যাটটা আমার দাদুর কেনা। বাবা ছিলেন দাদুর একমাত্র সন্তান। দাদু মারা গেলেন, ঠাকুমাও গেলেন, বাবা মাও পৃথিবীর মায়া ত্যাগ করলেন। সবাই মরেছেন এই ফ্ল্যাটেই। এখন আছি আমি একা। অবশ্য সম্পূর্ণ একা কি বলা যায়। আবার কলিং বেল বাজতে ভাবনায় ছেদ পড়ল আমার। উঠে গেলাম কে এসেছে দেখতে। লুকিং গ্লাসে চোখ রেখে বাইরে দাঁড়ানো লোকটাকে তেমন চেনা যাচ্ছে না। আমি হেড়ে গলায় জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? লোকটা উত্তর দিল, আরে কিশালয়দা, আমি শান্তনু। শান্তনু সরকার, আমার অফিসের কালিক। হুজুগে টাইপের স্বভাব, অতিরিক্ত কথা বলে। লোকটা এত রাতে আমার বাড়িতে কি মনে করে এসেছে? আমি দরজা খুলে দিলাম। মুখে সামাজিকতার হাসি ধরে রেখে বললাম, আসুন শান্তনুদা। হঠাৎ কি মনে করে? শান্তনু সরকার ভেতরে ঢুকতে ঢুকতে উত্তর দিল, আমার এক আত্মীয়র বাড়ি আপনাদের গলির মুখেই। ওনার কাছে একটা দরকারে এসেছি, রাতে ওখানেই থাকবো। তাই ভাবলাম এক ফাঁকে আপনার কাছ থেকেও ঘুরে যাই। ভালো করেছেন, আমি খেতে বসছিলাম, আপনিও আসুন। আরে না না না, শান্তনু বেকুবের মতো হাসল। আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। খামোকা কেন মিথ্যে বলছেন? আমি মুখে অমায়িক হাসি ধরে রেখেছি। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনার দারুণ খিদে পেয়েছে। এবার শান্তনুদা লজ্জা ভেঙে এসে আমার সাথে খেতে বসল। খানিকক্ষণ নীরবে কাটল। শান্তনু সরকারই প্রথমে নীরবতা ভাঙল। একটা প্রশ্ন করি কিশালয়দা? হুম। আপনি এত ভালো একজন মানুষ, কিন্তু বৌদি কিভাবে পারলো আপনাকে ছেড়ে যেতে? প্রশ্নটা শুনে আমার মুখের ভেতর টেস্টিং সল্ট দিয়ে কষিয়ে রান্না করা খাবার হঠাৎ তেতো লাগলো। আমি উত্তর দিলাম না, একটু হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। শান্তনু তবুও নাছোড়বান্দা বলে যাচ্ছে, এই যে আপনি এখন উত্তরটা এড়িয়ে যেতে চাইছেন, পিওর ভদ্রলোক যাকে বলে। অন্য কেউ হলে বউয়ের নামে এক গাদা অভিযোগ ছুড়ে দিত, কিন্তু আপনি ভালো মানুষ, আপনি তো কিছুই বলবেন না। বলুন না ভাই, জানতে খুব ইচ্ছে করে। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ আপনার স্ত্রী আপনাকে ফেলে পালিয়ে গেল, কিন্তু কেন? আমি প্রমাদ গুনলাম। এই লোকের হাত থেকে কতক্ষণে পরিত্রাণ পাবো কে জানে। আমি প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করলাম, এই যে মাংসটা নিন, আমার নিজের হাতে রান্না করা, ভালো মজা পাবেন। আর ডালটাও একটু চেখে দেখবেন, জলপাই দেওয়া ডাল, টক টক লাগে, অপূর্ব স্বাদ হয়েছে।
এরপর আমি নানা প্রসঙ্গে কথা বলে শান্তনুকে আমার স্ত্রীর প্রসঙ্গ থেকে দূরে রাখতে চেষ্টা করলাম, কিন্তু লোকটা ঘুরে ফিরে বারবার ওই প্রসঙ্গে খোঁচা মারছে। এরকম বিরক্তিকর মানুষ আমি আর দেখিনি। অফিসেও সারাদিন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, বসেরাও তাকে কিছু বলে না। আমার তো মাঝে মধ্যে মনে হয় এই লোক বুঝি সারাদিন ঘ্যান ঘ্যান করার বিনিময়ে মাস শেষে অফিস থেকে বেতন পায়, মনোযোগ দিয়ে অফিসের কাজ করছে। তাকে এমন অবস্থায় মনে হয় না কেউ কখনো দেখেছে। অবশেষে বিরক্তি শেষ সীমা অতিক্রান্ত হওয়ার পর আমি বললাম, আপনি শুনতে চান কেন আমার বউ আমাকে ছেড়ে পালিয়েছে? শান্তনু জিভে কামড় দিয়ে বলল, ও মা, ছি ছি, পালানোর কথা আসলো কোত্থেকে? আমি এমনিই জিজ্ঞেস করলাম উনি কোথায় আছেন, কবে ফিরবে ইত্যাদি। আমি খুব শান্ত মেজাজে বললাম, পুরোটা শুনবেন নাকি শেষটুকু? শুনলে পুরোটাই শুনবো, একটু আধটু শুনে নাম করার দরকার আছে। আনন্দে তার চোখ দুটো চকচক করছে। না জানি কতদিন অপেক্ষা করে আছে সে এই ঘটনা আমার মুখে শোনার জন্য। আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলল, বাই দা ওয়ে, মাংসটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আর সেই সাথে ডাল, আহ কি অপূর্ব স্বাদ। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলাম, তাহলে গোড়া থেকেই বলি শুনুন। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এটা আমার দাদুর কেনা, কিন্তু কেনার কিছুদিন পরই দাদু মারা যান। বাবা ছিল তার একমাত্র সন্তান। দাদুর মৃত্যুর পর এই ফ্ল্যাটে ঠাকুমার বাবাই শুধু বাস করতেন, কিন্তু কিছুদিন পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। ঠিক রাত 12টা বাজলেই ফ্ল্যাটের বারান্দা থেকে কেমন যেন খসখস আওয়াজ শোনা যায়। মনে হয় কেউ একজন পা টেনে টেনে হেঁটে যাচ্ছে। তাই নাকি? এ তো সাংঘাতিক ব্যাপার। শান্তনুর গলায় টিটকারির সুর চিনতে আমার ভুল হলো না। বুঝলাম ভদ্রলোক আমার কথা কিছুই বিশ্বাস করছেন না, তবু আমি না থেমে বলে যাচ্ছি। শব্দটা কেমন যেন অদ্ভুত ধরনের। এমনিতে আমরা যখন ভেতরে রুমে থাকি তখন শোনা যায়, কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়ালে শব্দটা আর শোনা যায় না। অনেক কিছু করেছেন ঠাকুমা, কিন্তু কিছুতেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাইনি। কেউই যখন এ ব্যাপারে কিছু করতে পারল না, তখন আমার লাকুম একজন সাধু বাবার শরণাপন্ন হলেন। সাধু বাবা আমাদের বাড়িতে এলেন। সব দেখে শুনে তিনি বললেন, তোর পরিবারের উপর বড় অভিশাপ রয়েছে। নিশ্চয়ই তোর স্বামীর পরিবারের পূর্বপুরুষদের মধ্যে কেউ বিরাট কোনো অপরাধ করেছিল। হতে পারে কোনো অল্প বয়সী নারীকে অত্যাচার করে মেরে ফেলেছিল। এই অপরাধের কোনো শাস্তি হয়নি, তাই তো ওই নারীর অতৃপ্ত আত্মা তোদের পিছু নিয়েছে। এই বাসা পাল্টেও কোনো লাভ নেই, যেখানেই যাস এই ছায়া তোদের পিছু নেবে। ঠাকুমা জিজ্ঞেস করলেন, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? জ্যোতিষী উপায় বাতলে দিলেন। নারী দিয়েই নারী আত্মাকে বশ করতে হবে। তোর ছেলের বিয়ে দিয়ে যখন বাড়িতে বউ আনতে পারবি, তখনই এই সমস্যা দূর হবে। ঠাকুমা এই কথা বিশ্বাস করেছিলেন কি না জানি না, কিন্তু জ্যোতিষীর কথায় কাজ হলো। আমার মা যে রাতে এই ফ্ল্যাটে পা রাখলেন, সে রাত থেকেই বাড়ির বারান্দায় ওই খসখস শব্দ বন্ধ হয়ে গেল। ঠাকুমা হাঁপ ছেড়ে বাঁচলেন। অবশেষে বারান্দায় অশরীরী আত্মার হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে। সেই স্বস্তি নিয়েই ঠাকুমা মারা গেলেন, কিন্তু বাবার কপালে শান্তি বেশি দিন টিকল না। আমার জন্ম হওয়ার সময় মা মারা গেলেন। ব্যাস, আবার শুরু হয়ে গেল রাত 12টা বাজতেই বারান্দায় হাঁটাহাঁটি। আমাকে থামিয়ে দিয়ে শান্তনু সরকার বললেন, কিন্তু আপনার এই পারিবারিক ভৌতিক কাহিনীর সঙ্গে বৌদির পলায়নের যোগসূত্র কোথায়? আমি 2 সেকেন্ড চুপ করে থেমে বললাম, ভাই, আপনি একটা জিনিস জানেন যে আমি কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। আপনি যদি কথা বলতে চান বলে যান, আমি শুনছি, কিন্তু যদি আমার মুখে কিছু শুনতে চান দয়া করে চুপ করে থাকবেন। শান্তনু
ভাতের গ্লাস মুখে নিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, ওকে দাদা, বলতে থাকেন, আমি আর বাধা দিচ্ছি না। আবার শুরু করলাম আমি। মায়ের মৃত্যুর পর বাবা আবার সেই সাধু বাবার কাছে গেলেন। জ্যোতিষী তখন বুড়ো থুরথুরে হয়ে গেছেন, ঠিকমতো কথা বলতে পারেন না। আমাকে দেখিয়ে বললেন, তোর ছেলে বড় হয়ে বিয়ে করে যেদিন ঘরে বউ আনবে সেদিন থেকে আবার ওই অশরীরী আত্মা বিদায় নেবে। কি আর করা, আমি আর বাবা এই বাড়িতে থেকে ওই শব্দের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। তবে আমি কিন্তু ওই শব্দে কোনো ভয় পেতাম না। ছোটবেলা থেকেই ওই হাঁটার শব্দ শুনে শুনেই বড় হয়েছি। আমার কাছে ভালোই লাগতো। ভূতের সাথেই যার বসবাস, সে ভূতকে কি করে ভয় পাবে বলুন? এই পর্যন্ত বলে আমি হো হো করে কিছুক্ষণ হাসলাম। শান্তনু একটু অপ্রস্তুতভাবে হাসল। এখন মনে হচ্ছে আমার কথা খানিকটা বিশ্বাস করেছে লোকটা। যেমন হঠাৎ হাসতে শুরু করেছিলাম, তেমনি হঠাৎ থামিয়ে দিলাম। কয়েক সেকেন্ড বিরতি। খাওয়া শেষ পর্যায়ে। ঘটনাটা তার আগেই বলে শেষ করা প্রয়োজন। আমি আবার বলা শুরু করলাম। আমি বড় হলাম, পড়াশোনা শেষ করলাম। একটা ভালো চাকরি পাওয়ার সাথে সাথেই বাবা আমার বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করলেন। বিষয়টা আমার ভালো লাগছিল না। আমি আরও সময় নিতে চাইছিলাম সব কিছু গুছিয়ে ওঠার জন্য, কিন্তু বাবা উঠে পড়ে লাগলেন ভূত তাড়ানোর জন্য। সাধু বাবা সেই বাণী বাবা কখনোই ভোলেননি। আমার স্ত্রী বাড়িতে পা দিলেই বারান্দায় বসবাসকারী ওই অশরীরী আত্মা নাকি পালাবে। বাবা ডর্জনখানেক মেয়ে দেখে অবশেষে সোনিয়াকে পছন্দ করলেন আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। সোনিয়া কে বুঝেছেন তো? আপনার বৌদি। বুঝেছি। শান্তনু প্রবল বেগে হ্যাঁ বোধক মাথা নাড়লেন। গল্প ক্লাইম্যাক্সে পৌঁছেছে দেখে খাওয়া বলে আমার দিকেই তাকিয়ে আছে। সাধু বাবার ভবিষ্যৎবাণী আবারও সঠিক প্রমাণ হলো। সোনিয়া যে রাতে বাসায় এলো, সে রাত থেকে ওই অদ্ভুত খসখস শব্দ বন্ধ হয়ে গেল। বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। স্ট্রেঞ্জ। আমার সঙ্গীর মুখ থেকে স্বগোক্তির মতো বেরিয়ে এলো শব্দটা। সোনিয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাদাসিধে মেয়ে। খুব বেশি চাহিদা নেই তার। আমার সংসারকে অল্প কদিনেই গুছিয়ে নিল। পতিভক্তি, শ্বশুর ভক্তি, সংসার সেবা, আদর্শ বাঙালি গৃহবধূ। সংসারে আছে সুখের সকল উপাদান। দারুণ কাটছিল দিনগুলো। সব কিছুই ঠিক ছিল, শুধু একটা জিনিস বাদে। এই পর্যন্ত বলে আবার থামলাম আমি। প্রায় সাথে সাথেই শান্তনু প্রশ্ন করল। তার আর শেষটুকু শোনার তর সইছে না। কি জিনিস কিশোরায়দা? কি ঠিক ছিল না? বলছি একটু সবুর করুন বলে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম। ইচ্ছা করেই শান্তনু সরকারের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। মৃদু হেসে বললাম, সব ঠিক থাকলেও একটা জিনিসের অভাব ছিল বাড়িতে। কিসের অভাব? ওই পায়ের আওয়াজের অভাব বোধ হচ্ছিল খুব। কি বলছেন আপনি? অবাক হলো শান্তনু সরকার। আপনারা সারা জীবন আশা করে এসেছেন যে একসময় ওই পায়ের আওয়াজ দূর হয়ে যাবে বাড়ি থেকে। যখন সেটা দূর হয়েছে তার অভাব বোধ হবে কেন? ভুল বললেন। আমি মুখের হাসিটা ধরে রেখেছি। আমার ঠাকুমা চাইতো ওই আওয়াজ চলে যাক, বাবাও চাইতেন, কিন্তু আমি চাইতাম না। তার মানে? আমি বোঝানোর চেষ্টা করলাম। একবার চিন্তা করে দেখুন, আপনি ছোটবেলা থেকেই প্রতিনিয়ত পেয়ে অভ্যস্ত এমন একটা জিনিস যদি হঠাৎ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে কি আপনার ভালো লাগবে? লাগবে না। আমারও লাগতো না। এদিকে শান্তনু নাছোড় বান্দার মতো বলছে, কিন্তু সেটা তো ঘটে প্রিয় কোনো বস্তুর ক্ষেত্রে। এটা একটা ভয়ের ব্যাপার। সবাই চাইবে এটা দূর হোক। আবার ভুল করছেন আপনি। আমি কিন্তু একবারও বলিনি ওই শব্দ শুনে আমার ভয় লাগতো। আমি প্রতি রাতে ওই শব্দ শুনতে শুনতে ঘুমাতাম। আমার অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস না বলে আসক্তি বলতে পারেন, অনেকটা নেশার মতো। যে রাতে ওই আওয়াজ দূর হয়ে গেল, সেই রাত থেকে
আমি আর ঘুমাতে পারতাম না। তারপর? তারপর আর কি, আমি একটু হাসলাম। এক চামচ ডাল তুলে নিলাম পাতে। যে কারণে আওয়াজ আসতো সেই কারণ দূর করার চেষ্টা করলাম। এবার বুঝেছি। উত্তেজনায় দাঁড়িয়ে গেল শান্তনু সরকার। এবার বুঝেছি কেন সোনিয়া বৌদির মতো এমন ভালো মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন কষ্টে। আপনি নিশ্চয়ই সোনিয়া বৌদির উপর অনেক অত্যাচার করেছেন যাতে উনি পালিয়ে যেতে বাধ্য হন। আবার ভুল করছেন মশাই। আমি হাসি মুখেই বললাম, আপনি দয়া করে বসুন, আমি বুঝিয়ে বলছি। শান্তনু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বসল। রাগে ফোঁসফোঁস করছে। ভাবটা দেখে মনে হচ্ছে যেন সোনিয়া তার আপন বোন ছিল। আমি বললাম, আমি কি একবারও বলেছি যে আপনার বৌদি পালিয়ে গেছে? পালায়নি? আপনি তাড়িয়ে দিয়েছেন? কোনোটাই ঠিক নয়। তাহলে কি ঠিক? আমি দার্শনিকের মতো বললাম, হতে পারে সে হয়তো এ বাড়িতেই আছে, অথবা কোথাও নেই। অসম্ভব! চেঁচিয়ে উঠল শান্তনু। আপনার বাড়ি থেকে বৌদিকে ব্যাগেজ সহ দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। সবার ধারণা তিনি পালিয়ে গেছেন। তাই নাকি? সবাই ধারণা করলেই তা সত্যি হয়ে যাবে? মিথ্যাই বা হবে কেন? আমি কৌতুক বলার মতো করে বললাম, আপনি যে মাংসটা দিয়ে মজা করে ভাত খাচ্ছেন, আমি তো একবারও বলিনি যে ওটা কিসের মাংস। আপনি তো ঠিক তাই ধরে নিয়েছেন। তাই বলে কি আপনার ধারণায় সত্যি হয়ে যাবে? আমার দিকে এক মুহূর্ত নিশ্চুপ তাকিয়ে থাকলো শান্তনু। তারপর মুখ খুলল, তোতলাচ্ছে। তার মানে এটা কিসের মাংস? আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমি মুচকি হেসে বললাম, আপনার বৌদির গুণের কোনো শেষ নাই শান্তনু। তার আরও একটা গুণ আজ আবিষ্কার করলাম আমরা দুজনে মিলে। কি বলেন? শান্তনু চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মুখটা রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে। চোখ মুখ কুঁচকে চেহারায় অদ্ভুত এক বিকৃত ভাব করল। ভেতর থেকে ঠেলে আসা বমি অনেক কষ্টে আটকানোর চেষ্টা করলে যেমন হয়। এরই ফাঁকে বলতে থাকলো, আপনি একটা স্যাডিস্ট, আপনি একটা সাইকো। আমি বলে দেব, সব বলে দেব, পুলিশকে সব কিছু বলে দেব। তাই নাকি? সব বলে দেবেন? আমার চোখে কৌতুক খেলা করছে। হ্যাঁ, বলে দেব। আমি টেবিলের ওপর রাখা ফল কাটার ছুরিটা হাতে তুলে নিলাম। এক হাতে ছুরিটায় ধার পরীক্ষা করছি। যদিও ফল কাটার ছুরি, কিন্তু চাইলে এটা দিয়ে অনেক কিছুই করা যায়। শান্তনু আমার দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি কি এখানে আসার আগে কাউকে বলে এসেছেন? শান্তনু সরকারের মুখটা রক্তশূন্য ফ্যাকাশে আকার ধারণ করল। চোখ দুটো বলছে সে এখানে আছে তা কেউ জানে না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি ছুরিটা আবার টেবিলের উপর নামিয়ে রাখলাম। মুখে সপ্রতিভ হাসি। বললাম, আপনি পুলিশকে কি বলে দেবেন? বলার মতো এখানে আছেটা কি? তার চোখ মুখ একটু উজ্জ্বল হলো এবার। আপনি এতক্ষণ আমার সাথে মস্করা করছেন, তাই না কিশলায়দা? আমি কিছু না বলে ঠোঁট টিপে মুচকি মুচকি হাসি। শান্তনু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওহ কিশলায়দা, আপনি পারেনও। ভয়ে জান উড়ে গিয়েছিল আমার। শান্তনু আবার পায়ে পায়ে হেঁটে এসে চেয়ার টেনে বসল। এটা ঠিক যে আমি আপনাকে সবসময় এটা ওটা প্রশ্ন করে জ্বালাই, তাই বলে এভাবে ভয় দেখাবেন আমাকে? আমি মুখের হাসিটা ধরে রেখেছি। আরও কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর ঘড়িতে বাজে ঠিক রাত 12টা। বারান্দা থেকে ওই খসখস শব্দটা আবার ভেসে এলো। কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। আহ, বড় শান্তি লাগে এই শব্দটা শুনতে পেলে। আমি আবার
ফল কাটার ছুরিটা হাতে নিলাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছি শান্তনু সরকারের দিকে। জিজ্ঞাসা করলাম, আর একটু মাংস খাবেন নাকি শান্তনু? শান্তনু এবার পড়িমড়ি করে চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে ধাক্কা খেতে খেতে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলাম। তারপর বেডরুমে গিয়ে মোবাইল নিয়ে একটা কল করলাম। হ্যালো সোনিয়া, কটা বাজে আমেরিকাতে এখন? এই 15 দিন তো হলো, আর কত মাসির বাড়ির আদর খাবে? তাড়াতাড়ি চলে এসো কেমন? দাম্পত্য আলাপ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সেখানে হাওয়ায় তখনও পর্দাটা উঠছে, শব্দ হচ্ছে খস খস খস।